সাজানোটা ঠিকঠাক হওয়া চাই। পুরো বাড়িটা ফুল দিয়ে সাজাবে, কোথাও কোনো কমতি যেন না থাকে। যতই হোক আমার মেয়ের বিয়ে বলে কথা। প্রধানবাবু, একদম এসব নিয়ে ভাববেন না। আর হ্যাঁ, অতিথিদের বিশেষ নজর রাখবে। হ্যাঁ, তুমি যাও বাদামের দুধ আর শরবত নিয়ে আসো। ঠিক আছে। আরে মিনা, কি হয়েছে? তোমার মুখটা খুব চিন্তিত লাগছে। আরে আজ তো তোমার খুশি হওয়ার কথা। তোমার মেয়ের আজ বিয়ে হতে চলেছে। নিজের মেয়ের বিয়ের জন্য যা যা স্বপ্ন দেখেছিলে সেগুলো আজ সব সত্যি হতে চলেছে। তাহলে আমার দুশ্চিন্তার কারণ তুমি খুব ভালো করেই জানো। আমারও এই বিষয়টায় চিন্তা আছে, কিন্তু তুমি ভেবো না, আমি সব দিক ব্যবস্থা করে রেখেছি। দুজন পালোয়ানকে বন্দুক সমেত আমি সোনিকার ঘরের বাইরে পাহারায় বসিয়ে রেখেছি। এই বিয়েতে কোনো গোলমাল হবে না, আমার উপর বিশ্বাস রাখো। ভগবান করে যেন সব ঠিকঠাক হয়, আর আমার মেয়ে সোনিকার জীবনে যেন কখনো কোনো বিপদ না ঘটে। তুমি কি ভাবছো? মিনা, আমি ভাবছিলাম কি আমাদের সিআইডি সাহায্য নেওয়া উচিত। একবার ওদের ব্যাপারটা জানিয়ে রাখা উচিত। হ্যাঁ, এটা তুমি একদম ঠিক বলেছো। আমি এখনই সিআইডির অফিস যাচ্ছি। কিন্তু এদিকে তো সবকিছু। চিন্তা করো না, এখানে কেউ কিচ্ছু জানতে পারবে না। সব প্রস্তুতি ঠিকঠাক চলছে, সুরক্ষার ব্যবস্থা করে পাকা। তুমি শুধু নিজের চোখ আর কান খুলে রেখো, আর বাইরে নজর রেখো। আচ্ছা ঠিক আছে, আমি খেয়াল রাখবো। তবে তুমি কিন্তু লগ্নের আগেই ফিরে এসো, আরে এত নাহলে ভেবো না, আমি ঠিক ফিরে আসবো। একদম ঠিক হয়ে যাবে সব। হে ভগবান, এগুলো এখানে কে রাখলো? এটা কি? এ তো রক্ত। এখানে কি করে এলো? এখানে তো কেউই নেই। আটকে আছে কেন? উঠে আসছে না কেন? কি হচ্ছে, এত চেঁচাচ্ছ কেন? ওই ঘরে। ঘরে? ওই ঘরে। কি আছে ঘরের ভেতর? আরে কি হয়েছে? কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি ও কিসের? বলছে ঘরের ভেতর কিছু আছে। ঘরের ভেতর কিছু আছে? কি আছে ঘরে? আপনারা আপনারা নিজে গিয়ে দেখুন না। আরে এমন কি আছে ঘরের ভেতর? কি কি আছে? এ কি? এই রক্ত কিসের? হ্যাঁ? কার রক্ত? ওই বিছানার পিছনে। বিছানার পিছনে? বিছানার পিছনে কি? হে ভগবান, কি? এইসব এখানে কি করে হলো? কি হয়েছে ম্যাডাম? আপনারা এখানে থাকতে এসব হলো কি করে? কি করে হলো? ম্যাডাম, আমরা তো আমাদের জায়গায় ছিলাম, আমরা জানি না কি করে হলো। এক মিনিট। আপনারা যখন আপনাদের জায়গা ছেড়ে এখন এখানে, তাহলে হে ভগবান, হে ভগবান, দেখি শোন, হে ভগবান। স্যার, এই দেখুন ওর ব্যাংকের ডিটেলস আর বাকি সমস্ত ফটোগ্রাফ। এই দেখো, এটা পেপার পড়ার জায়গা। হ্যাঁ, সরি কি? মুখটা শুকনো কেন তোমার? কি হয়েছে? কোনো প্রবলেম আছে? মাথায় ঢুকছে না স্যার, আজকাল মানুষের বুদ্ধি কেমন অদ্ভুত হয়ে যাচ্ছে। কত নিচে যে নামতে পারে এরা, তার কোনো সীমা পরিসীমাই নেই। আরে ফ্রেডি, তুমি কি বলতে চাইছো? আজকাল এই পৃথিবীতে প্রতিটা দেশ, প্রতিটা শহর, প্রতিটা গলি, প্রতিটা পাড়ায় হিংসা। প্রতিটা মানুষ অপরের রক্ত ঝরাতে ব্যস্ত।
জাতীয়তাবাদের নামে দাঙ্গা হাঙ্গামা হচ্ছে স্যার। আগে তো সাধারণ মানুষ সন্ত্রাসবাদ আর বোম বিস্ফোরণের নামে ভয় পেত, কিন্তু এখন সাধারণ মানুষই তো সাধারণ মানুষের সবচেয়ে বড় শত্রু স্যার। কেউ জানে না কখন কার মাথায় ভূত চাপে। হঠাৎ একজনের মাথায় ভূত চাপে আর 1 মিনিটে হাজারো হাজারো মানুষকে গুলি দিয়ে ঝাঁঝরা করে দেয়। যদি মানুষ অন্য কোনো কারণে নাও বা মরে, নিজের মাথারই ব্যামোর জন্য অবশ্যই মরবে। ফেডরিক, যাদের কথা তুমি বলছো না তারাই শুধু পৃথিবীতে নেই, ভালো লোকও আছে পৃথিবীতে, বুঝেছো? এই পৃথিবী এখন পর্যন্ত আজও অতটাই সুন্দর আছে, বুঝেছো? কেঁদো না, হ্যাঁ? স্যার আমাকে সাহায্য করুন প্লিজ। কি ধরনের সাহায্য? আর আপনি কে? স্যার আমি ওই বঙ্গাগাঁও গ্রামে গ্রাম পঞ্চায়েত যশবর্ধন। হ্যাঁ, কিন্তু কি ধরনের সাহায্য চাই আপনার? আসলে আজ এই সময় আমার গ্রাম বঙ্গারগাঁওয়ে স্যার আমার মেয়ের বিয়ের প্রস্তুতি চলছে। পঞ্চায়েত প্রধান, আপনার মেয়ের বিয়ে, এ তো খুব আনন্দের খবর। হ্যাঁ, আর এই ব্যাপারে আমরা কি সাহায্য করতে পারি? স্যার আমি চাইছি কি যে আপনারা আমার সাথে আমার গ্রাম বঙ্গারগাঁওয়ে আসুন আর দেখুন যে ওখানে সবকিছু ঠিকঠাক চলছে নাকি। এক মিনিট পঞ্চায়েত প্রধান, আপনি আমাদের কাছে নিরাপত্তা চাইছেন না তো? আগে হ্যাঁ। দেখুন, এই নিরাপত্তার কাজ আমরা করি না। আগে আমি সেটা জানি, কিন্তু আমি আপনাদের বিষয়ে অনেক কিছু শুনেছি, অনেক আশা নিয়ে এসেছি আপনাদের কাছে। দেখুন যশবর্ধন বাবু, আপনি বোঝার চেষ্টা করুন। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটুকু করুন যে অন্তত আমার সাথে আমার গ্রামে চলুন, সবাই মিলে আমার মেয়ে সোনিকার বিয়েতে চলুন, খাওয়া দাওয়া করুন, বিয়েতে সবাই আনন্দ করুন, ব্যাস এইটুকুই নিবেদন আমার। শুধু ঠিক এই কারণেই? আর কোনো সমস্যা নেই তো পঞ্চায়েত প্রধান? আগে না। আসুন ভিতরে আসুন। চলুন। আরে সবাই কোথায় গেল? সেটাই তো। হ্যাঁ, এখানে কি হচ্ছে যশবর্ধন বাবু? আপনি তো বলছিলেন বিয়ের প্রস্তুতি চলছে, তাহলে বাকি লোক গেল কোথায়? আমিও এটাই ভাবছি স্যার, সবাই গেল কোথায়? আমার পরিবার, আত্মীয় স্বজন, সমস্ত অতিথি, কর্মচারী। যখন আমি এখান থেকে বেরিয়েছিলাম সমস্ত বাড়ি সরগরম ছিল। হে ভগবান, আমার মেয়ে! এই আওয়াজ, এ তো কারোর কান্নার আওয়াজ। মনে হচ্ছে বাড়ির পেছন থেকে শোনা যাচ্ছে। চলুন গিয়ে দেখি। আওয়াজটা ঘরের পিছন থেকেই আসছে। হায় ভগবান, আমার অনুপস্থিতিতে কোনো অনর্থ হয়ে যায়নি তো? আসুন স্যার এখান থেকে। এটা আসুন কোথায়? স্যার। হায় ভগবান, আসুন। সোনিকা, সোনিকা! কি হলো? কি হলো? সামলান, নিজেকে সামলান আপনারা। সোনিকা! তুমি আসতে অনেক দেরি করে ফেললে। আমাদের মেয়ে সোনিকা আমাদের ছেড়ে চলে আপনারা গেছে। একটু প্লিজ সরে যান। সোনিকা, কি হয়ে গেল এসব? সোনিকা, সোনিকা, আমাদের মেয়ে সোনিকা। হে ভগবান, এটা কি হয়ে স্যার, মনে হচ্ছে কেউ ওকে উপর থেকে ধাক্কা দিয়েছে। সেটাই তো, মাথার পিছনে আঘাত করার পরেও উপর থেকে কেন ধাক্কা মেরে নিচে ফেললো? এর ক্ষতটা বেশ গভীর, মনে হচ্ছে কেউ কোনো ভারী জিনিস দিয়ে মেরেছে। সেটাই তো, কিন্তু একটা কথা বুঝতে পারছি না, মেয়েটির মাথার পেছনে কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করার পরেও তারপরেও উপর থেকে কেন নিচে ফেললো? শান্ত হও। দেখুন, আমি বুঝতে পারছি যে আপনাদের সাথে এখন কোনো কথা বলার সঠিক সময় নয় এটা, কিন্তু যদি আমাদের খুনিকে ধরতে হয় তাহলে আপনাদের মনে জোর রাখতে হবে আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। একটা কথা বলুন, যখন যশবর্ধন বাবু আমাদের ডাকতে এসেছিলেন ওই মুহূর্তে, মানে ওখান থেকে এখানে আসার মধ্যে, মানে বলতে চাইছি ঠিক কি হয়েছিল এখানে? সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল যে কিছু বোঝার সময় পেলাম না। প্রথমে ঘরের মধ্যে ওই রক্ত, তারপর ওই কাটা হাত, আর তারপরে আমি সোনিকার ঘরে উপরে যাই। আর সোনিকা, দরজা তো খোলা। সোনিকা, এখানে তো কেউ নেই। সোনিকা, কোথায় গেল আমার মেয়েটা? সোনিকা, জানলার দিকে কেন গেছে রক্তের দাগটা? সোনিকা! যশবর্ধন বাবু,
আপনার অনুপস্থিতিতে অনেক কিছু ঘটে গেছে। যদি আমি ঘর ছেড়ে না যেতাম তো এসব কিছুই হতো না স্যার। আমি আপনার দুঃখ বুঝতে পারছি। তোমাদের নিজের জায়গা ছেড়ে যাওয়াই উচিত হয়নি। ভুল হয়ে গেছে স্যার, তখন নিচে থেকে চিৎকারের আওয়াজ আসছিল, তাই স্যার আমরা বুঝতে পারছিলাম না কি করব। আমাদের মনে হলো নিচে আমাদের বেশি প্রয়োজন, সেই জন্য আমরা নিচে চলে এসেছিলাম স্যার। মীনা দেবী, আপনি কি আমাদের ওই জায়গাটা দেখাতে পারবেন যেখানে ওই রক্ত আর হাতটা দেখেছিলেন? এইদিকে, এই দেখুন স্যার। আচ্ছা, ওই কাটা হাতটা কোথায় দেখেছিলেন? ওই রে, মীনা দেবী, যশবর্ধন বাবু, এই হাত আর রক্ত দুটোই নকল। কি এইসব কিছু নকল? আগে হ্যাঁ, নকল। স্যার কিন্তু এই নকল হাত নকল রক্ত কেউ এখানে কেন রাখবে? সচিন, এই খুনিটা না এই জেনে শুনে এই নকল হাত আর এই নকল রক্ত এই ঘরে ঢেলে দিয়েছে, এটা ভেবে যে এটা দেখতেই এই বিয়ে বাড়ির ভরা লোকজনের মাঝে শোরগোল বেঁধে যাবে আর সব লোক এই ঘরে এসে ভিড় করবে, এমনকি নিচের দুটো পালোয়ানও। ব্যাস, এই সুযোগের সদ্ব্যবহার করেও সোনিকাকে খুন করে। তাই যে এই কাজটা করেছে সে বেশ চালাক মনে হচ্ছে। স্যার মনে হচ্ছে খুনি পিছনের দরজা দিয়ে ভিতরে ঢুকেছে। হ্যাঁ সচিন। আচ্ছা এটা বলুন যে যখন আপনি ভিতরে এলেন তখন এই দরজাটা খোলা ছিল? হ্যাঁ স্যার, খোলাই ছিল। কিন্তু ওকে ভেতরে আসতে কেউ দেখেনি কেন? সেটাই তো, কেউ তো অন্তত দেখে থাকবে। আমি তোমাদের কতবার বলেছিলাম যে ঘরের সমস্ত জানলা দরজা বন্ধ রাখো। যশবর্ধন বাবু প্লিজ আপনি একটু শান্ত হন আর চলুন আমরা সোনিকার ঘরটা দেখতে চাই। এটাই সেই ঘর। ও মাই গড, কি হয়েছিল এখানে? এটা কি? কার কাপড়ের টুকরো এটা? এটা তো আমার মেয়ে সোনিকার কাপড়ের টুকরো। মাই গড, সোনিকার শাড়ির টুকরো। মনে হচ্ছে খুনি সোনিকাকে এখানে এই জানলা দিয়ে নিচে ফেলেছিল, আর এই বেচারি নিচে পড়ার সময় এই শাড়ির টুকরোটা এই জানলায় আটকে যায়, তাই আমরা এই কাপড়ের টুকরোটা পাই। স্যার, এই রক্ত লাগানো ফুলদানি ওখানে কাবার্ডের নিচে। রক্ত লাগা ফুলদানি? মীনা দেবী, এই ফুলদানিটা আপনাদের বাড়ির তো? না স্যার, এটা তো আমাদের না। এটা নয়? না স্যার। তার মানে খুনি এই ফুলদানিটা বাইরে থেকে নিয়ে আসে আর এই ফুলদানি দিয়ে সোনিকার মাথার পেছন দিকে আঘাত করে। হায় ভগবান, আমাদের গায়ের লোকেদের কি ভুল হয়ে গেল ঠাকুর? কেন এত বড় অভিশাপ দিয়ে দিলে আমাদের? আমাদের মেয়েটাকেও খেয়ে নিল এই অভিশাপ। এক মিনিট যশবর্ধন বাবু, কি বললেন আপনি? অভিশাপ? কিরকম অভিশাপ? কোন অভিশাপের কথা বলছেন যশবর্ধন বাবু? এই অভিশাপে কি হয় একটু বলুন তো। স্যার, এই অভিশাপের জন্য যেদিন আমাদের এই গ্রামে কোনো মেয়ের বিয়ে হয় সেই দিনই ওই মেয়েটার মৃত্যু হয়ে যায়। এরকম হয় অভিশাপে?
কবে থেকে এই ধরনের ঘটনা চলছে? অনেক বছর ধরে এই অভিশাপের জন্য আমাদের গ্রামে কোনো মেয়ের বিবাহিত জীবনের সুখ সফল হয় না। আমাদের গ্রামে সমস্ত পিতা, সমস্ত ভাই ভয় ভয় বেঁচে থাকে। আপনারা সত্যি অভিশাপ টভিশাপ বিশ্বাস করেন? উনি ঠিক কথাই বলছেন। আমাদের গ্রামে এই ধরনের ঘটনা অনেক বছর ধরে ঘটে আসছে। হ্যাঁ স্যার, উনি একদম ঠিকই কথা বলেছেন স্যার। আমরা অনেকবার দেখেছি নিজের চোখের সামনে নতুন বউকে মরে যেতে। এটা আপনারা কেমন ধরনের কথা বলছেন? আজকের যুগে এই ধরনের কথা কেউ বিশ্বাস করে? দেখুন, আপনাদের চিন্তা ভাবনা আপনাদের জায়গায় ঠিক, আর আমাদের চিন্তা ভাবনা আমাদের জায়গায়। কারো চিন্তা ভাবনাকে সঠিক বা ভুল আখ্যা দেওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। অভিশাপ টভিশাপের যে কথা বলছেন, এটার বিশেষত্বটা কি? কি কারণে এই সমস্ত হচ্ছে? এটা একটা রহস্য আছে যে বিষয়ে কোনো গ্রামবাসী কিচ্ছু জানে না। কেউই ব্যাপারটা জানে না, তারপরেও আপনারা বিশ্বাস করেন এটা? হ্যাঁ যশবর্ধন বাবু, আপনাকে শেষ প্রশ্ন করছি একটা। যদি আপনি অভিশাপকে এতটাই বিশ্বাস করেন, তাহলে আপনি আপনার মেয়ের বিয়ে এই গ্রামে কেন করাচ্ছিলেন? অন্য কোথাও গিয়ে করাতেন, বলুন। আমি কখনো করতে চাইনি, কিন্তু সোনিকার এটা ভীষণ জিদ ছিল যে যদি ওর বিয়ে হয় তো এই গ্রাম থেকেই হবে, এই ঘর থেকেই হবে। ওর জেদের কাছে আমাদের হার মানতে হয়, আর আমরা মেয়ের প্রস্তুতি নিতে শুরু করি। আমরা ওকে বাঁচানোর সব রকম চেষ্টা করেছিলাম, কিন্তু ওই অভিশাপ আমাদের মেয়েকে না 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 মীনা দেবী, দেখুন, এই অভিশাপ টভিশাপ কিছু নেই, সব মিথ্যে এগুলো। আমার কথাটা ভরসা করুন, এর পেছনে অন্য কোনো কারণ আছে। এই ধরনের ঘটনা যে কয়েক বছর ধরে যেটার গুজব ছড়াচ্ছে, এই গুজবের উৎসটা আমাদের দেখতে হবে, আর আমাদের এটা জানতে হবে সে কে এমন ব্যক্তি, আর আমরা খোঁজ নিয়েই ছাড়বো। একটা কথা বলুন, আপনার মেয়ের বিয়ের প্রস্তুতির জন্য কোনো ভিডিও রেকর্ডিং করেছিলেন আপনি? আগে হ্যাঁ আছে। তাহলে ওই ভিডিও রেকর্ডিংটা আমাদের দিন। আর সচিন, খোঁজ নাও এই গ্রামে এরকম কটা মেয়ে আছে, কটা নববধূ আছে যাদের এরকম মৃত্যু হয়েছে, তাদের ব্যাপারে পুরো খবরটা এনে দাও। স্যার, পেয়ে গেছো সচিন সমস্ত খোঁজ খবর আর সিডিটা? সিডিও পেয়ে গেছি আর বিয়ের সমস্ত খোঁজ ভেরি খবর। গুড, সিডিটা সেট করো। দয়া, নিশ্চয়ই কিছু জানা যাবে। রহস্যটা কি? স্যার, হুম, আমার তো মনে হয় এই সমস্ত খুন ওই অভিশাপের জন্যই হয়েছে। চুপ করো ফেডরিক। ফেডরিক, আর একবার যদি অভিশাপ শব্দটা উচ্চারণ করো না, তাহলে বুঝে নিও সারা জীবনের জন্য ট্রান্সফার এই গ্রামেই করে দেবো। না না স্যার, এরকমটা করবেন না স্যার। চুপ! আর একবার যেন ওই শব্দটা তোমার মুখ থেকে না শুনি। কোনটা? অভিশাপ। হ্যাঁ। এই দেখো, এদের চাকরানি বাইরে চলে এসছে, গোলমালটা এখানেই। বাড়ির সবাই এখানে চলে এসেছে। চাকরানি যেন কিছু বলছে। এখানকার সবাই ওই ঘরটার ভেতরে গেল, ওই ঘরটায় যেখানে নকল হাত আর নকল রক্ত পাওয়া গেছে। ওদের দুজন পালোয়ানও এসে গেছে, চৌকিদার, এরাও ভেতরে গেল। তার মানে হলো বাড়ির প্রত্যেকটা লোক ওই রুমের ভেতরে। এটা কি উঠে যাচ্ছে? লাল শাড়ি পরা মহিলা, আরে উপরে যাচ্ছে। স্যার, এখানে এত হাঙ্গামা হয়েছিল যে সমস্ত লোক এখানে আছে, তো এ কেন ওপরে যাচ্ছে? উপরে তো সোনিকার রুম স্যার। হ্যাঁ, ওপরে তো সোনিকারই রুম। দেখেছো ফেডরিক, এখানে কোনো অভিশাপের গল্প নেই, এই লাল শাড়ি পরা মহিলার চক্রান্ত। দয়া, এটা হয়নি তো যে সোনিকাকে খুন এই লাল শাড়ি পরা মহিলা করেছে? একটু রিওয়াইন্ড করো তো এটাকে। বাস, প্লে করো। স্যার, এই মেয়েটার গতিবিধি একটু ভালো করে লক্ষ্য করুন, কিছু তো গোলমেলে আছে। হ্যাঁ, হাঁটাটা তো দেখে মনে হচ্ছে পুরুষ মানুষের। স্যার, তাহলে এমনটা নয় তো যে কোনো ছেলে মেয়ে সেজে ওপরে যাচ্ছে? হতে পারে, আর ওই লোকটাই সোনিকাকে খুন করেছে। স্যার, এই লোকটাই যদি বাকি অন্য কোনেদেরকেও মেরে থাকে, তাহলে হতে পারে যে ওদের বিয়েতেও ও গেছিল মেয়ে সেজে। একদম ঠিক। সচিন, সবার লিস্ট এখানে আছে তো? হ্যাঁ স্যার, কিন্তু স্যার বিয়েতে ডেকোরেশন যারা করেছিল সব তো আলাদা আলাদা লোক, এমনকি কেটারারও আলাদা। তাছাড়া বিয়েতে যারা অতিথি এসেছিল তারাও আলাদা, যারা একটা বিয়েতে গেছিল অন্যটায় যায়নি। আচ্ছা, 5টা বিয়েতে আলাদা আলাদা লোক।
এমনকি অতিথিও। এটা কি? এই 5টা বিয়েতে একটা লোক কমন আছে। কেস পুরোহিত দয়া, জগনলাল পণ্ডিত। কিন্তু স্যার সোনিকার মৃত্যু তো বিয়ের অনুষ্ঠান শুরুর আগেই হয়েছিল। ওই সময় জগন্লাল পণ্ডিত তো পৌঁছায়নি স্যার। কিন্তু আসার তো কথা ছিল পণ্ডিত জগনলালের। এটা আবার হয়নি তো যে সোনিকাকে খুন এই পণ্ডিত জগনলালই করেছে, লাল শাড়ি পরে এসে? সেটা হতে পারে স্যার, হয় ও নিজে খুনি, আর না হলে খুনের সঙ্গে জড়িত অবশ্যই। এই পণ্ডিত জগনলালের সঙ্গে দেখা করতেই হবে। আপনারা সিআইডি থেকে আসছেন তাই না? আসুন। আরে খুব তাড়াতাড়ি চিনে ফেললেন দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই, ছোট্ট গ্রাম তাই তো। কিন্তু সিআইডির লোকেরা আমার দ্বারে। বলুন কি সমস্যা হয়েছে? সবকিছু কুশল মঙ্গল আছে তো? পণ্ডিতবাবু, যদি সবকিছু কুশলমঙ্গল থাকতো তাহলে আমরা এখানে আসতাম না। আপনি হয়তো জানেনই যে আপনার গ্রামেরই একজন মেয়ে সোনিকা, সে খুন হয়েছে। হ্যাঁ আমি জানি, খুব খারাপ হয়েছে। সোনিয়াকে আমি খুব ভালোভাবে চিনতাম। আমি তোর বিয়েটা করাতে যাচ্ছিলাম। এটা আমরা জানি পণ্ডিত মশাই। আপনি এটা বলতে পারেন যে সোনিকার খুন কে করেছে? দেখুন শ্রীমান, আমরা পণ্ডিত, আমাদের কাজ সম্পর্কের জোড়া লাগানো আর বিয়ে করানো। বাকি কোনো জিনিসের সাথেই আমাদের কোনো সম্পর্ক নেই। তাহলে পণ্ডিতবাবু, আপনি নিশ্চয়ই এটাও জানেন না যে এখন অবধি আপনার গ্রামে যতগুলো নববধূর মৃত্যু হয়েছে সেগুলো কে করেছে? না শ্রীমান, ওই মেয়েগুলোরও খুন কে করেছে আর কেন করেছে এই ব্যাপার সম্পর্কে আমি কিচ্ছু জানি না। এই সমস্ত কিছুই আমার জ্ঞাতব্যের বাইরে। কিন্তু পণ্ডিত মশাই, আমরা একটু একটু করে বুঝতে পারছি। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি, কিন্তু আপনাকে অসুবিধায় ফেলতে আমরা আবার আসতে পারি। অবশ্যই। আর সহ্য হচ্ছে না, অনেক হয়ে গেছে, এবার আমাকে কথা বলতেই হবে। হ্যালো, কথা বলাও আমার ওর সাথে। হ্যাঁ হ্যাঁ, ওর সাথেই। দেখো, সিআইডি এসেছিল আমার বাড়িতে, জিজ্ঞাসাবাদ করছিল। দেখো, আমি আর সহ্য করতে পারছি না। হ্যাঁ ঠিক আছে, আমি দেখা করতে আসছি তোমার সাথে, কিন্তু শেষবার। এদিকেই আসছে। হ্যাঁ। হে প্রভু, রক্ষা করো আমাকে। এটা কি ধর্ম সংকটে আমাকে ফেলে দিলে। আজ তো আমার ওকে বলতেই হবে। একজন পণ্ডিতের বাড়িতে সিআইডি? আমার সারা জীবনের অর্জিত সম্মান ধুলোয় মিশে যাবে। শুধরে যা পণ্ডিত, আমি তো ওর সাথে দেখাই করতে চাইছি না। আজ সত্যি মিথ্যে সবকিছু প্রমাণ হয়েই যাবে। আজ আমি ওকে মুখের ওপর বলেই দেবো যে তোর পাপের আমি কোনো ভাগিদার হতে পারবো না। এইমাত্র তো এখানেই ছিল, হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেল। স্যার দেখতেই পাচ্ছি না। দেখো, আশেপাশে কোথাও লুকিয়ে আছে, ভালো করে Yes, দেখো। sir. আচ্ছা, এটা জগন্নাথের গলার আওয়াজ নয় তো? স্যার, আওয়াজ এই দিক থেকেই এসছে। এই দিকটা। এখানে তো লোক জমে গেছে দেখছি। জগন্নাথের কিছু? এক্সকিউজ মি। সরুন সরুন সরে যান। সরে যান, সরে যান বলছি, সরে যান। আমাদের তদন্ত করতে দিন। আর হ্যাঁ, এখানে কিছুতে হাত দেবেন না। হে ভগবান, এই অভিশপ্ত গ্রামের একমাত্র পুরুত মশাইকেও তুমি তুলে নিলে। এখন কি হবে আমাদের? কালকেই তো ওনার সঙ্গে মন্দিরের বাইরে দেখা হলো। স্যার, খুনি ছুরিটা পিঠে মেরেই পালিয়ে গেছে। আমার মনে হচ্ছে খুনি ছুরিটাকে ছুঁড়ে মেরেছে আর পালিয়ে গেছে। আশ্চর্য ব্যাপার স্যার, একটা গ্রামের পণ্ডিতবাবুকে কেউ কেন মারবে? আশ্চর্য ব্যাপার তো এই গ্রামের প্রত্যেকটা জিনিসেই একটার পর একটা খুন হয়ে চলেছে, কিন্তু খুনি এত তাড়াতাড়ি জগন্নাথকে মেরে কোথায় চলে গেল? নিখিল, আশপাশটা চেক করো তো। সরুন সরুন সরুন। স্যার, সরুন, এমন তো যেতে নয় দিন। তো যে জগন্লাল শেষবার যার সাথে ফোনে কথা বলছিল সেই ওকে এখানে ডেকে এনেছে আর মেরে ফেলেছে? জগন্লাল ওর ব্যাপারটা একেবারে বুঝতেই পারেনি যে ও ওকে খুন করতে চাইছে। হ্যাঁ স্যার, ও ওকে সিআইডি এখানে আসার খবরটা দিয়েছিল
আর ওই লোকটা একে সারা জীবনের মতো শেষ করে দিল। এর মানে শুধু আমরাই নয়, এই খুনিও ঘোরাফেরা করছিল জগনলালকে মেরে ফেলার জন্য। সুযোগ বুঝেই ওকে মেরে ফেলে আর পালিয়ে যায়। হ্যাঁ স্যার, এ যেই হোক না কেন লোকটা প্রচন্ড চালাক। স্যার হ্যাঁ, আশেপাশে কিছু পাইনি। আচ্ছা, ওর থোলাটা চেক করো তো। মোবাইল চেক করো, লাস্ট কলটা কে করেছিল? স্যার শেষ নাম্বারটা তো একটা ল্যান্ডলাইন নাম্বার। ল্যান্ডলাইন? ফোন করো তো। রিং হচ্ছে স্যার। স্যার ওখান থেকেও ফোনের আওয়াজ আসছে। কাট করো, আবার করো। রিং এর আওয়াজ তো এখান থেকেই তার আসছে। মানে এই নাম্বারটা এখানেই আশেপাশের কারো। চলো তো দেখি। নিখিল, বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। স্যার আওয়াজটা এখান থেকেই আসছে। রিংটা এই ফোনে হচ্ছে। তার মানে জগনলাল এই ফোনটা থেকে ফোন করেছিল, কিন্তু কাকে? দোকানদার জানতে পারে স্যার। দোকানদারকে কোথাও দেখতে পাচ্ছি না। দোকান খোলা রেখে কোথায় যেতে পারে? এরকম গ্রামে এরকমই হয়ে থাকে, মানুষ মানুষকে বিশ্বাস হ্যাঁ স্যার, করে। কিন্তু এখন জানতে পারবো কি করে যে জগনলাল কাকে ফোন করেছিল? হ্যাঁ সাহেব, কিছু চাই সাহেব? তুমি এই দোকানের মালিক? হ্যাঁ সাহেব। এই দোকান ছেড়ে কোথায় চলে গিয়েছিলে? সাহেব বাড়িতে গেছিলাম সাহেব। বাড়িতে গিয়েছিলে। এইখানটায় জগনলালের খুন হয়ে গেল, আর তুমি বাড়িতে কি করতে গিয়েছিলে? কি সাহেব, খুন হয়ে গেছে সাহেব? কতক্ষণ আগে দোকান ছেড়ে গিয়েছিলে? সাহেব 5 মিনিট আগে গেছিলাম সাহেব। 5 মিনিট আগে? হ্যাঁ সাহেব। আচ্ছা এটা বলো যে 8-10 মিনিট আগে এখানে কেউ ফোন করেছিল? হ্যাঁ সাহেব, কিছুক্ষণ আগে পণ্ডিত মশাইয়ের ফোন এসেছিল মনীষ বাবুর জন্য। মনীষ বাবু? এই মনীষ বাবু লোকটাকে? সাহেব ওই যে বাড়িটা দেখছেন সাহেব, ওখানেই থাকো। আচ্ছা, মনীষ। এই মনীষ বাবুর ফোন কি সবসময় এখানে আসতো? হ্যাঁ সাহেব, উনি আমাকে বলে রেখেছিলেন যখন ওনার ফোন আসবে ওনাকে যেন আমি বলে দিই। আমি তাই করতাম। কেন ওনার নিজের ফোন বা মোবাইল নেই? না সাহেব, যতদূর আমি দেখেছি সাহেব, আমি জানি ওনার কাছে ফোন নেই। যখনই ফোনের দরকার হয় তখনই উনি আমার কাছে আসেন। এখন মনীষ বাবু বাড়িতে থাকবে? হ্যাঁ সাহেব, বেশিরভাগ উনি বাড়িতেই থাকেন। চলো দেখাও তো বাড়িটা কোথায়। চলুন সাহেব। সাহেব এটাই মনীষ বাবুর বাড়ি। এখানে তো তালা ঝুলছে। হুম, জগনলালের খুন করে পালিয়ে গেছে। এখন এই লোকটাকে ধরবো কি করে স্যার? একটা কাজ করছি, বাড়িটা তল্লাশি নিতে হবে। তালাটা ভাঙো। এইখানেই দাঁড়িয়ে থাক। ঠিক আছে সাহেব। স্যার। হ্যাঁ সচিন? স্যার এই দেখুন একটা শাড়ি। এই শাড়িটা? এটা তো সেই শাড়ি যেটা সোনিকার খুনি পরেছিল। হ্যাঁ স্যার, আর আমরা ফুটেজে এটাও দেখেছিলাম যে একজন পুরুষ মানুষ শাড়ি পরে সোনিকার রুমের দিকে যাচ্ছে। তার মানে মনীষই সোনিকার খুন করেছে। ও পণ্ডিত জগনলালকেও খুন করেছে। আচ্ছা, এরকম নয় তো যে এই গ্রামে যে কটা বধূ খুন হয়েছে সেগুলোর পেছনে এই মনীষেরই হাত আছে? একটা কাজ করো, দেখো যদি আর কিছু পাওয়া যায়। এই পুরুষটার এই মহিলা, এই ফটোটা। স্যার এই মহিলাটাকে আমি কোথাও দেখেছি। দেখেছো?
কোথায় দেখেছো ঠিক করে মনে করো। স্যার সোনিকার আলমারিতে যে ছবিটা ছিল তাতে এই মেয়েটা ছিল। সোনিকার বাড়িতে? তার মানে সোনিকা এই মহিলাকে চিনতো, আর এই লোকটাও ছিল ফটোতে? না স্যার, এই লোকটা তো ছিল না। কিন্তু এটা কে? আচ্ছা দোকানদারকে ডাকো তো। ভাই তুমি ভিতরে এসো। হ্যাঁ বলুন সাহেব। আচ্ছা দেখো তো এই লোকটাই কি মনীষ? না সাহেব, ইনি মনীষবাবু নয় সাহেব। কি এই মনীষবাবু নয়? না সাহেব, মনীষবাবু তো দাঁড়িয়ে আছে, গোপ আছে, আর উনি চশমা পরে সাহেব, আর ওনার বয়সও অনেক বেশি। ইনি মনীষবাবু হতেই পারে না সাহেব। আচ্ছা এই মহিলাকে কখনো দেখেছো? না সাহেব, এনাকে আমি আগে কখনো দেখিনি সাহেব। স্যার শাড়িটা তো পেয়ে গেছি, কিন্তু এ বলছে যে এটা মনীষবাবু নয়। এমন নয় তো যে সোনিকার রুমে ছদ্মবেশে গেছিল সোনিকাকে মারার জন্য, সেই আসলে এই ফটোর লোকটা? হতে পারে এই লোকটা মনীষের কোনো চেনা জানা বা আত্মীয় হতে পারে। একটা কথা বলো তো, মনীষ লোকটা কেমন? মনীষবাবু এই গ্রামে এসেছেন 1 বছর হয়ে গেছে। আমি ওনার ব্যাপারে অনেক বেশি কিছু জানি না। ও কি এখানে একা থাকে নাকি ওর সঙ্গে আর কেউ থাকে? হ্যাঁ সাহেব, একাই থাকতেন উনি। একলা? হ্যাঁ সাহেব। কাউকে দেখেছো এখানে আসা যাওয়া করতে, ওর সঙ্গে কথা বলতে? না সাহেব, আমি তো ওনার বাড়িতে কোনোদিন কাউকে আসতে দেখিনি। আচ্ছা তুমি এখন আসতে পারো। নমস্কার। যদি এই মহিলার ছবি হর্ষবর্ধনের ঘরে থেকে থাকে, তাহলে এই হর্ষবর্ধন এই মহিলার ব্যাপারে নিশ্চয়ই কিছু না কিছু জানবে। চলো হর্ষবর্ধনের কাছে যাই। আপনারা আসুন, বলুন কি ব্যাপার? হর্ষবর্ধন বাবু, আপনাকে কিছু জিজ্ঞাসা আছে। হ্যাঁ বলুন। এই এই মহিলাকে আপনি চেনেন? এই ফটো আপনারা কোত্থেকে পেলেন? এটা অনেক লম্বা একটা কাহিনী। আপনি একে চেনেন? আগে একে কিভাবে ভুলে যাব আমি? এর কারণেই তো আমাদের পরিবারের এত বদনাম হলো। নাক কাটা গেল এর জন্য। আমাদের সমাজে কারো কাছে মুখ দেখাতে পারবো না আমরা। এরকম কি কাজ করেছো? এ কে হয় আপনার? এ আমার খুড়তুতো বোন শিবানী। খুড়তুতো বোন? আগে হ্যাঁ, এখন বেঁচে নেই। মেরে ফেলেছি আমি ওকে। আপনি মেরে ফেলেছেন একে? আগে হ্যাঁ। এই বন্দুকটা দিয়ে মেরেছিলাম আমি ওকে 15 বছর আগে। কেন কেন মেরেছিলেন আপনি? শিবানীর সাথে ধীরজের প্রেম হয়ে গেছিল, আর ধীরজ আমাদের সমাজে ছিল না। আর ধীরাজ কি এই লোকটা? হ্যাঁ স্যার, এই হলো ধীরজ। ওকে নিয়ে এসেছিল এখানে মুখ কালো করে, লাল সিঁদুর লাগিয়ে আমাদের আশীর্বাদ নিতে। বাবা, ও ধীরজ বাবা, ওকে বিয়ে করে আমি আমার বাকি জীবনটা ওর সঙ্গেই কাটাতে চাই বাবা। শিবানী, এটাকে জীবন কাটানো নয়, জীবনটা নষ্ট করা বলে। এটা তুমি কি বলছো? নির্লজ্জ, তুই আমাদের বংশের মুখে চুনকালি লাগাবি? বাবা, তুমি কি করে এটা ভাবতে পারলে যে আমি এরকম কাজ করতে পারি? বাবা, ধীরজ খুব ভালো ছেলে, তোমার ওকে খুব পছন্দ হবে বাবা। আমি তোর সাহস হলো কি করে এই ধরনের কথা বলার? যদি আমি আগে বুঝতে পারতাম যে তুই আমাদের বংশের নাম এইভাবে ডোবাবি, তাহলে তোর জন্মের সময় আমি তোকে মেরে ফেলতাম। বাবা, তুমি আমার সঙ্গে এরকম ভাবে কেন কথা বলছো? আমি কখনো ভাবতেও পারিনি যে তুমি এভাবে আমার সাথে কথা বলবে। তুই আমাকে বোঝানোর চেষ্টা করছিস? আরে বোঝা তো তোর উচিত রে বেয়াদব। আমাদের বংশে, আমাদের জাতিতে, আমাদের সমাজে বাইরের কোনো ছেলের সঙ্গে না তো কেউ বিয়ে করেছে আর না কেউ করতে পারবে। দাদা, দাদা তুমি প্লিজ বাবাকে একটু বোঝাও না। শিবানী, তুমি যা কিছু করেছো ভুল করেছো। দাদা তুমিও? হ্যাঁ, ও আমরা সবাই তোর বিরুদ্ধে। সবাই অন্ধ হয়ে গেছো, তোমরা সবাই অন্ধ হয়ে গেছো। তোমাদের অহংকার আর অন্ধবিশ্বাস তোমাদের চোখ বেঁধে রেখেছে। বাবা, ধীরজ আমাদের সমাজে নয়তো কি হয়েছে? ও কি ভালো মানুষ হতে পারে না? বাবা, আমি তোমার কাছে হাত জোড় করছি, আমাদের প্লিজ আশীর্বাদ করো তুমি। আমাদের প্লিজ আশীর্বাদ করো তুমি। কখনো না, যতদিন আমি বেঁচে আছি কখনো না। কিন্তু বাবা, শিবানী, এনাদের সামনে তোমার চোখের জল ফেলার কোনো মানে হয় না। চলো বাবা, ধীরজ খুব শিবানী, ওনারা যদি আমাদের কথা না মানতে চান তাহলে থাক। ওনাদের আশীর্বাদ ছাড়াই আমরা নিজেদের জীবন নিজেরা শুরু করব, নিজেদের ঘর তৈরি করব। চলো। কোথাও যাবে না তুমি। দেখুন, আপনারা আমাদের কিচ্ছু করতে পারবেন না। শিবানী এখন সাবালিকা। চলো শিবানী। ব্যাস, আমি বলছি চলো। আমি এখনো বলছি দাঁড়াও। যশবর্ধন, বন্দুক নিয়ে এসো। কি করছো তুমি? এমন করো না, ও তোমার বোন। ছাড়ো আমায়। গুলি মারো, মারো গুলি। যশবর্ধন, চালাও গুলি।
ধীরাজ ধীরাজ যশবর্ধন, হর্ষবর্ধন, লাশগুলো গুম করে দাও। বাবার কথায় আমি মেরে দিয়েছিলাম দুজনকে। আর সেই কারণে আমি ওকে আজ অবধি ক্ষমা করতে পারিনি। অনার কিলিং, এভাবে আপনারা কারো প্রাণ নিতে পারেন নাকি? কি পান এসব করে আপনারা? সচিন, বন্দুকটা নিয়ে নাও ওর থেকে। দিন, বন্দুকটা এদিকে দিন। এনাকে অ্যারেস্ট করি স্যার? অ্যারেস্ট তো একে করতেই হবে। যে পাপ উনি করেছেন তার শাস্তি তো ওনাকে পেতেই হবে। সচিন, এই ধীরাজের ছবি মনীষের বাড়িতে আছে, কিছু বুঝতে পারলে? হ্যাঁ স্যার, এটার মানে ধীরজ আর মনীষ দুজন দুজনকে ভালো করে চেনে, বন্ধু ছিল দুজনেই। আর ধীরজের মৃত্যুর বদলা নেওয়ার জন্য মনীষ এনার মেয়ে সোনিকাকে মেরে ফেলেছে। যত তাড়াতাড়ি সম্ভব এই মনীষকে খুঁজতে হবে। দয়া, স্যার, এই ধীরজ মারা গেছে আর মনীষ বেঁচে আছে, আর মৃত ধীরজের ছবি মনীষের বাড়ি আমরা পাই। সেটা কেন পেলাম? কিছু না কিছু গোলমাল নিশ্চয়ই আছে। দয়া, কিছু গোলমাল আছেই। কিরকম গোলমাল স্যার? দয়া, ফটোতে আমরা যা দেখছি না, আসলে সেটা নয়। আর যেটা আমরা দেখতে পাচ্ছি না সেটা খোঁজার চেষ্টা করছি আমরা, তাকেই খোঁজার চেষ্টা করছি। মানে কি স্যার? মানে এখনই জানতে পারবে রজত, এক্ষুনি জানতে পারবে। ফেডরিক, স্কেচ আর্টিস্টকে নিয়ে এসো। আর সচিন, ওই গ্রামের পিসিওর লোকটাকে নিয়ে এসো। সেই পিসিওর লোকটাকে যার পিসিওতে মনীষের ফোন আসা যাওয়া করত। দয়া, আসুন। আচ্ছা এসিপি স্যার, স্কেচ আর্টিস্টকে কেন ডাকলেন? এখনই জানা যাবে। এই ফেসটা দেখুন, আমরা চাই যে এই ফেসটা আঁকুন। বাহ, খুব সুন্দর। একটা কাজ করো, এই ফেসের ওপরে মোটা গোঁফ আর দাড়ি তৈরি করুন। হ্যাঁ, এক মিনিট, এই আঁকাটাতে বানাবেন না, এই আঁকাটা এমনি রাখুন। অন্য কাগজে ঠিক হুবহু এই ছবি আঁকুন, এরকমই ফেস, কিন্তু বয়সটা যেন একটু বেশি হয়, 10-12 বছর। আর সেই ফেসের ওপরে গোঁফ আর দাড়ি আঁকুন। আচ্ছা ঠিক আছে? আর হ্যাঁ, একটা চশমাও লাগবে, মোটা ফ্রেমের। ঠিক আছে স্যার। কালো ফ্রেমওয়ালা। দেখেছো দয়া, আমার সন্দেহ ঠিক বেরিয়েছে। তার মানে মনীষী ধীরজ স্যার? হ্যাঁ সাহেব, এটাই মনীষবাবু। এক সেকেন্ড, এই লোকটা তো সেদিন ভিড়ের মধ্যে ছিল যখন আমরা সোনিকার লাশটা দেখছিলাম। তার মানে হলো আজকের মনীষ সেদিনকার মৃত ধীরজ। কিন্তু স্যার, ধীরাজের তো গুলি লেগেছিল, তাহলে সে বাঁচলো কি করে? তার মানে ধীরজ কখনো মরেইনি, আর মনীষ বাবু সেজে সবার চোখে ধুলো দিয়ে বেড়াচ্ছিল। এক্স্যাক্টলি। আমাদের যেভাবেই হোক এই মনীষকে ধরতে হবে স্যার। মনীষ ওরফে ধীরাজকে আমরা খুঁজবো কোথায় স্যার? খুঁজবো ফেডরিক, খুঁজে বের করব। আবার ওই গ্রামে বিয়ের আয়োজন হবে, কনে সাজবে আর বরপক্ষও আসবে। রজত, তৈরি থেকো, ও আসবে। নববধূকে মারতে নিশ্চয়ই আসবে। কনের উপর আঁচও আসবে না স্যার, আপনি চিন্তা করবেন না, ওর জন্য আমরা পুরো তৈরি আছি। পণ্ডিতজি, মনে আছে তো ঠিক সময় মতো কি মন্ত্র পড়তে হবে? হ্যাঁ স্যার, মনে আছে। আরে, লোডশেডিং হলো কেন আবার? খুনি এসে গেছে রজত, তৈরি থেকো।
আরে এটা লোডশেডিং না, অন্য কিছু। ঠিকই বলেছো তুমি, আমাদের গ্রামের পাত্রীদের ওপর কোনো রকম অভিশাপ লেগেছে। এই বিদ্যুৎ কোনো অভিশাপের কারণেই গেল। হ্যাঁ, এই অভিশাপটা আবার আমাদের গায়েও না লাগে। হ্যাঁ, আমার মনে হয় আমাদের পালিয়ে যাওয়া উচিত। আমাদের এই বিয়েতে আসাই উচিত হয়নি। চলো এখান থেকে। চলো চলো চলো। এক্সকিউজ মি, এক মিনিট। আপনারা কোথায় যাচ্ছেন? কেউ কোথাও যাবে না, বাইরে কেউ যাবে না এখান থেকে। আপনারা এখানেই থাকুন প্লিজ, কোথাও যাবেন না। দেখুন, আমাদের যেতে দিন, আমরা মরতে চাই না। কিচ্ছু হবে না, এখানে আমরা আছি না। আপনারা প্লিজ এখান থেকে কেউ বাইরে যাবেন না। স্যার, এখনো পর্যন্ত কাউকে দেখতে পাচ্ছি না। তুমি ভয় পেও না, আমি দেখে আসছি কি হয়েছে। দাঁড়ান প্লিজ। স্যার, ও ভিতরে এসে গেছে, ওইদিকে এগিয়ে আসছে। আরে তুমি নতুন বউ নাও? আগে না, তোমার কি মনে হয়েছিল তুমি আমাকে মারবে আর আমি মরে যাব? দাঁড়া বলছি, আগে আসবি না, জ্বালিয়ে দেবো সবকিছু, সব জ্বালিয়ে দেবো। কেউ আসবে না, পালাতে পারো না। কেউ না, জ্বালিয়ে দেবো সবকিছু, সব জ্বালিয়ে দেবো, সবকিছু জ্বালিয়ে ছাড়খাড় করে দেবো। কেউ আসবে না, জ্বালিয়ে দেবো। আরে কিন্তু তুই এই সবকিছু। মশালটা নিয়ে কোথায় যাচ্ছিস? তোর খেলা শেষ। দাঁড়া, জ্বালিয়ে দেবো। কোথায় যাচ্ছিস? কেউ এগোবে না, আমি নিজেকে জ্বালিয়ে দেবো, কিন্তু জ্বালিয়ে দেবো, জ্বালিয়ে দেবো। নিজেই নিজেকে জ্বালিয়ে দিবি? আমি নিজেকে নিজে জ্বালিয়ে দিতে পারি। মনীষ ওরফে ধীরজ, যে গ্রামের এতগুলো নিষ্পাপ নির্দোষ মহিলাকে মেরে ফেলেছে, সোনিকার পণ্ডিত জগনলালকে মেরে ফেলা এই খুনি, কি মনে হচ্ছে রজত এ নিজেকে জ্বালাতে পারবে? না স্যার, ওকে দেখে তো তা মনে হয় না। আগে আসবি না, তোমরা আমার কথা বিশ্বাস করছো না? আমি নিজেকে জ্বালিয়ে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, জ্বালা। সরে যাও। কি বেরিয়ে গেল সব হাওয়া? আমি 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 নিজেকে নিজে পুরোপুরি ভাবে জ্বালিয়ে দেবো, মাথা থেকে পা পর্যন্ত জ্বালিয়ে দেবো। না স্যার, আমার মনে হচ্ছে না ও নিজেকে জ্বালাতে পারবে। দেখুন, কপালে তো ঘাম ঝরছে। আর ওর পাও কাঁপছে। জ্বালা 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 জ্বালা। মনীষ ওরফে ধীরজ, বলো কেন এই সমস্ত করেছো তুমি? এর উত্তর তো আমি 15 বছর ধরে নিজেই খুঁজছি। একজন ভাই নিজের বোনকে কিভাবে মারতে পারে? একজন বাবা তার মেয়ের খুশিকে কিভাবে গলা টিপে মারতে পারে? দুজন ভালোবাসার মানুষকে লোক বাঁচতে দেয় না। আমি আমার শিবানীর সাথে আশীর্বাদ নেওয়ার জন্য ওর বাড়িতে গেছিলাম, আর পেলাম কি? কি করছো তুমি? ধীরজ, ধীরজ! তুমি কিভাবে বেঁচে গেলে? যাকে ভগবান দয়া করে তাকে কে মারতে পারে? একজন গ্রামবাসী যশবর্ধন আর হর্ষবর্ধনকে আমার আর শিবানীর লাশটা ফেলার সময় দেখে নিয়েছিল জঙ্গলের মধ্যে। সেই আমাকে বাঁচিয়েছিল। অনেক বছর পর্যন্ত আমি বেহুশ ছিলাম, আর যখন হুঁশে ফিরলাম তখন আমি শিবানীর মৃত্যুর খবর পেলাম, আর আমি রাগের মাথায় পাগল হয়ে গেলাম, আর ঠিক করলাম যে এর বদলা আমাকে নিতেই হবে। বদলা নেওয়ার জন্য তুমি ওই গ্রামের সব কোনেদেরকে মেরে দিচ্ছিলে? হ্যাঁ। আর এই কারণের জন্য গ্রামবাসীদের মনে অভিশাপটা একটা জায়গা করে নিল। হ্যাঁ, আপনাদের জন্য আমার খুব অসুবিধা হয়েছিল, কিন্তু উদ্দেশ্যটা তো আমাকে পূরণ করতেই হতো। তাই মহিলার বেশে যশবর্ধনের বাংলোর পেছনের দরজা দিয়ে বাড়ির ভেতরে গেছিলাম। নকল হাত, নকল রক্ত রেখেছিলাম, আর সবার সঙ্গে মিলে গেছিলাম। আর যখন সব জানাজানি হলো, পালোয়ানগুলো নিচে চলে এসেছিল, আর আমি সোনিয়ার ঘরের ভেতর ঢুকে গেছিলাম। আমি যে ফ্লাওয়ার বাক্সটা ওর জন্য নিয়ে এসেছিলাম সেটা নিয়ে ওর মাথার মধ্যে মারলাম, আর ওকে জানলার বাইরে ফেলে দিলাম। আর জগনলাল পণ্ডিত, ওকেও তো তুমিই মেরেছো। কি ক্ষতি করেছিল সে তোমার? ও আপনাদের সবকিছু সত্যি সত্যি বলে দিতে যাচ্ছিল, তার জন্য ওকেও মারতে হলো। এমনটা নয় তো যে এই জগনলাল পণ্ডিতই তোমাকে 15 বছর আগে বাঁচিয়েছিল? হ্যাঁ, এই আমাকে বাঁচিয়েছিল। ভগবান তোমাকে আরো একটা জীবন দিয়েছিলেন, একটা নতুন জীবন দিয়েছিলেন বাঁচার জন্যে। তুমি কি করলে? নিজের প্রতিশোধের আগুন নেভানোর জন্য গ্রামের নিরীহ মেয়েদের প্রাণ নিয়েছো তাদের বিয়ের দিনে। আর এখন তো তোমাকে ভগবানও ক্ষমা করবে না, তোমার তো ফাঁসি অনিবার্য।